যে পাহাড়ের পেহেলগাঁওতে কীভাবে আমাদের পর্যটকদের উপরে বিচলিত হলাম। তখন আমরা ঠিক করলাম আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করি। 4 তারিখে আমরা এই রাজ্য সরকারের সব বিডিওকে আমরা ইন্টিমেশন দেবো, একটা মেমোরেন্ডাম ধরিয়ে দেবো, আপনি কাজ শুরু করছেন না, কাজ শুরু করুন। 4 তারিখের পরে আমরা 1 তারিখ থেকে 15 দিন গুনব। 15 দিনের পরে গিয়ে আমরা সমস্ত ব্লক এবং জেলাগুলোতে আমরা অবস্থান বিক্ষোভে নামব। 15 দিনের পরে আইনে বলা আছে কাজ না দিলে তাদের টাকা দিতে হবে। এটা যদি চালু করতে পারে তাহলে দেশের সরকার, রাজ্যের সরকার কোন দিকে যাচ্ছে, কী ভাবছে, তা আমরা জনমানুষের পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে গিয়ে আমরা মানুষের সামনে তুলে ধরব যে আমরা তাদের উপরে ভরসা করে দিতে পারি। তাহলে তা আদালত অবমাননা দায় পড়ছে সরকার। সেই জন্যই তো 4 তারিখে আমরা ইন্টিমেশন দিচ্ছি ভিডিওগুলো। এই চিঠি আসবে, আজকে জমা হয়ে যাচ্ছে সব জায়গায়, গোটা রাজ্য আজকে সকালকে খবর নিচ্ছে, সমস্ত ব্লকে 341টা ব্লকে আমাদের এই মেমোরেন্ডাম যাচ্ছে, চিঠি যাচ্ছে। ওটা আজকে রাত্রের মধ্যে আমাদের কাছে চলে আসবে, আমরা কালকের কোর্টে পাঠাবো। প্রয়োজন হলে ওটা আইনানুগ ব্যবস্থা হবে। কিন্তু বাস্তব যে ঘটনাটা ঘটছে, এই কাজ না হওয়াতে আমাদের পরিচয় শ্রমিকের সংখ্যা খুবই করে বেড়ে যাচ্ছে, বলতে পারছি কাজ নেই এলাকাতে। গিয়ে বাংলা কথা বলার দায় পরিযায়ী শ্রমিকরা আজকে আক্রান্ত, এটাকে আপনারা কীভাবে দেখছেন? এটা একটু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ধরুন আমাদের যে ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় দেশ, বিভিন্ন প্রদেশ আছে, বিভিন্ন ভাষাভাষী মানুষ আছে, যারা ভারতীয় নাগরিক, তাদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া, সে শিক্ষা হোক, কর্মসংস্থান হোক, অন্য চিকিৎসা ইত্যাদি বিভিন্ন কাজে হোক, যাওয়ার তো অধিকার থাকতো। এটা নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। এখন তার ভাষা কি, এটা তো বিচার করবে। প্রশ্ন হল এই যে বিভিন্ন রাজ্য, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলো, এটা একটা খেয়াল, বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে এবং খোদ দিল্লি পর্যন্ত, এটা রাজধানী, দেশের রাজধানী, এখানেও এই ধরনের আক্রমণ চলছে। এটা কথাটা হচ্ছে বাংলা ভাষী মানুষ, তাদের একেবারে এক সূত্রে বাঁধা হচ্ছে বাংলা ভাষী মানুষ বাংলাদেশি, এই যে একাকার করার যে পরিকল্পনা, এবং বিশেষত তাদের মধ্যে যদি ধর্মীয় গন্ধ পাচ্ছে, ধর্মীয় সংখ্যালঘু, সেখানে সাম্প্রদায়িক দৃষ্টিতে এটাও একটা বিভাজনের হাতিয়ার। বিশেষ করে বিজেপি, আরএসএস, যারা এইসব নিয়ে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে সারা দেশে মেরুকরণে, এটা রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবে এখানেও এই বাংলাদেশি সাজিয়ে তাদের উপরে যে আক্রমণ, নির্যাতন, এবং বিশেষ করে একধারে বাংলাভাষী অন্যদিকে হচ্ছে কিছু মুসলমান, তাহলে তো শোনাই শোনা। এবং সেই আক্রমণটাই প্রধান কারণ হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, বিশেষ করে আমাদের রাজ্য থেকে যারা রিলিজ রাজ্যে গেছে তার কার্যকারণ সম্পর্ক আপনারা শুনবেন। কাজ, বাড়ির দরজায় যদি কাজ না পায় তাহলে তো পেটের জন্য মানুষকে বাইরে যেতে হবে, জীবন জীবিকার প্রশ্নে। কিন্তু লেখাপড়া জানা, লেখাপড়া না জানা, কর্মপ্রার্থী সব যুব, এই যে মূলত তারা হচ্ছে, এর বেশিরভাগটাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। এটা সামাজিকভাবে, ঐতিহাসিকভাবে এটা সত্য। কিন্তু তারা তো বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, মাতৃভাষা বাংলা, যেখানেই যাবে। আজকে তো তাহলে কথাটা হচ্ছে বাংলা ভাষী বলে আক্রমণ, আর তার সাথে হচ্ছে তার ধর্মীয় সাম্প্রদায়িক যে সত্তা, এই দুটোর উপর একসঙ্গে আক্রমণ। এটা মেরুকরণের রাজনীতি, হিন্দু মুসলমান করে ভাগ করার যেমন রাজনীতি আছে, পাশাপাশি হচ্ছে এটা যে যদি বাংলাভাষী পায় তাহলে এই প্রাদেশিকতার বার্তা তুলে এটাও একটা প্রাদেশিকতার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর যে পরিকল্পনা, এটা আরএসএসের পরিকল্পনা সর্বত্রই। এবং এটা আজকের কাগজেও খুঁজলে দেখতে পাবে যে মালদার চাঁচলের এক পরিযায়ী শ্রমিককে দিল্লিতে মেরে তার হাত ভেঙে দিয়েছে পুলিশ। এরকম ঘটনা প্রতিদিন নির্যাতিত, এবং কাউকে তার এই যে সরকারের দেওয়া পরিচয়পত্র, আচ্ছা সরকার আধার কার্ড দিয়েছে, সরকার ভোটার কার্ড দিয়েছে, সরকার রেশন কার্ড দিয়েছে, রেশন কার্ডও ডিজিটাইজেশন হয়ে গেছে, এত সত্ত্বেও আপনার পরিচয়, তার পরিচয় যাচাই করার কোনো এইগুলো কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারছে না দেশের সরকার, প্রশাসন, এবং এই ধরনের পরিকল্পিতভাবে এগুলোকে নাকচ করার চেষ্টা হচ্ছে।
হচ্ছে কারণ দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশন পর্যন্ত এইসব সরকার প্রদত্ত এইসব পরিচয়পত্রগুলোকে অপ্রাসঙ্গিক করে চলবে। আমি ভারতীয় নাগরিক, আমি পশ্চিমবাংলার নাগরিক, এখানকারই বিহারের হয়, এখানকারই মানে আমার নাগরিকত্ব পরিচয়পত্র কী হবে? আর তো কিছু থাকে না, যে আধার কার্ড নিয়েই তো সব কিছু হয়, ব্যাংক থেকে শুরু করে, হ্যাঁ, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সব জায়গায় তো আধারই তো সর্বস্ব। হ্যাঁ, লিঙ্কের জন্য আধার। এই যে আক্রমণটা হচ্ছে শুধুমাত্র এটা নয় যে বাংলাভাষী বলে আক্রমণ নয়, কিন্তু বাংলাভাষী একটা দুটো আসল হচ্ছে টার্গেট হচ্ছে এদের বেশিরভাগ হচ্ছে সংখ্যালঘু, আদিবাসী, তফসিল এই অংশে পরিযায়ী। আর এই পরিযায়ী সৃষ্টি হয়েছে বিশেষ করে পশ্চিমবাংলা এখন চতুর্থ শীর্ষস্থানে চলে গেছে পরিযায়ী সৃষ্টির ক্ষেত্রে। শীর্ষে চলে গেছে উত্তরপ্রদেশ, বিহার দ্বিতীয়, ওইসব জানেন তথ্য নিয়ে। সুতরাং পরিযায়ী সৃষ্টি হচ্ছে এই সমাজ থেকে, কারণ কাজ নেই, কোথাও কর্মসংস্থান নেই। আর আমাদের রাজ্যের বিশেষ পরিস্থিতি, এই অতীতের অনুবাদক চাই বঙ্গভবন, দিল্লিস্থিত বঙ্গভবনকে চিঠি দিয়েছে আধিকারিক। আচ্ছা, এবং যিনি দিচ্ছেন তিনিও একজন প্রবাসী বাঙালি আধিকারিক, কি মিস্টার অমিত দত্ত বলে তার নাম। আমার মনে হয় বাঙালি হবে, প্রবাসী বাঙালি। তিনি আধিকারিক, পুলিশ আধিকারিক, তার সই করা চিঠি। তিনি বলছেন, আচ্ছা, বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা আছে না? বাংলাদেশের মানুষও বাংলা ভাষায় কথা বলে, এখানকার মানুষও বাংলা ভাষায় কথা বলে, পশ্চিমবাংলার মানুষ। আবার বাংলা ভাষারও আঞ্চলিক উচ্চারণগত নানা পার্থক্য থাকে। ঘটনা কি কোনো সাহায্যপূর্ণ কিছু? এটা বলছেন না যে মূলত পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, যারা সব থেকে দুর্গত, এই রাজ্য থেকে যারা পেটের হাতের জন্য অন্য রাজ্যে ছুটেছেন ব্যাগ নিয়ে পিছিয়ে করে, হ্যাঁ, অসহায়ের মতো, সেই বঙ্গবাসী মানুষ তার জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় যাই হোক, ভাষা যাই হোক, তারা পরিযায়ী শ্রমিক। তারা গায়ে গতরে খেটে সেকেটে রোজগার, বেশি একটু মানে দিনমজুরির কাজ, সেখানে একটু মজুরি বেশি পেতে চায়, তার জন্য গেছে। আক্রান্ত নানাভাবে আক্রান্ত শুধু নয়, হাত পা ভেঙে দিচ্ছে, পুলিশ হাজতে নিয়ে গিয়ে আটকে রাখছে, সেটাই শুধু নয়, ঠ্যাঙের দড়ি বেঁধে ঝুলিয়ে পেটাচ্ছে, সেসব তো আছেই, নির্মমভাবে এসব করছে। তারপরে কি কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন না করে তাদেরকে এমনকি হাত করা বেঁধে, হ্যাঁ, একেবারে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়ার যে তথ্য আছে। বীরভূম জেলা, আমি তো বীরভূম আছি, বীরভূমের মোরারোয়ে, সেই মোরারোয়ের 6 জন একটা পরিবারে, তাদেরকে পাঠানো হয়েছে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে পুশব্যাক করে। কত মাসে ঘটনা? এবং সেই পরিবারের 6 জন সদস্য, তারা বাংলাদেশি বা তো সেখানকার নাগরিক নয়, তারা রাস্তায় রাস্তায় হা ঘরের মতো ঘুরে বেড়াচ্ছে, দরজায় দরজায় ভিক্ষা করে, অথচ তাদের কী অপরাধ? তারা তো বিদেশি নয়, তারা বাংলাদেশিও নয়, তাদের খুবই অপরাধের জন্য তাদেরকে আজকে এইভাবে পুশব্যাক করে দেওয়া হলো। এসব নিয়ে ট্রাম্পের তথ্য বেরিয়ে, ট্রাম্প সাহেব যেমন করলেন, ভারতীয় অভিবাসীদের হাত করা পরিয়ে জাহাজে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, কথা হচ্ছে পরিস্থিতিটার পিছনে ষড়যন্ত্র, রাজনীতি। ভূমিকা হচ্ছে সরকারকে বাধ্য করার চেষ্টা করা, আন্দোলন, লড়াই, আন্দোলন ছাড়া আমাদের রাস্তা ছাড়া তো অন্য কোনো রাস্তা নেই। আমাদের রাস্তার লড়াইয়ের মধ্য দিয়েই সরকারকে সমঝাতে হবে, আইনি লড়াইও করতে হবে। আইনি লড়াইও আছে, এই যে আইনি লড়াই করে এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, হাইকোর্টই রায় দিয়েছে 100 দিনের কাজে কেন বন্ধ আছে। 100 দিনের কাজ অবিলম্বে চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ। তাহলে কি আপনারা হাইকোর্টে যাচ্ছেন? 1 আগস্ট থেকে, না, 1 আগস্ট থেকে নির্দিষ্টভাবে বলেছে যে কাজ চালু করতে হবে। কেন কাজ পাওয়া যাবে না? কেন্দ্রীয় সরকারকেও বলেছে সেটা দেখার জন্য, কারণ বরাদ্দ কেন্দ্রীয় সরকারকে করতে হবে আর রাজ্য সরকারকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে ষড়যন্ত্র, তাদের দিকে তাহলে আপনারা যাবেন? তার বিরুদ্ধে দ্বিবিধ লড়াই। আমাদের হাইকোর্টে যাবেন? কমরেড নিরাপদ সরকার, তিনি এই ক্ষেত মজুরদেরই নেতা, সারা রাজ্যের নেতা, সারা ভারতবর্ষের নেতা। সুতরাং তিনি পরিষ্কার করে এই কথাটা বলেন, এটাই হচ্ছে দ্বিবিধ লড়াই। এক লড়াই, ময়দানের লড়াই দীর্ঘদিন ধরে আমরা করছি, 3.5 বছর 4 বছর হতে চললো, কাজ নেই, কাজ দিতে হবে। কাজ পেলে তো এই মানুষগুলোকে পরিযায়ী হতে হতো না। তাহলে আজকে লক্ষ লক্ষ যে পরিযায়ী শ্রমিক, তারা আজকে কাজের জন্য যে পরিযায়ী হচ্ছে এবং নির্যাতিত হচ্ছে, তাদের এইভাবে হেনস্থ হতে হচ্ছে, এই জিনিস কখনো হতো না যদি কাজ থাকে। তাহলে কাজ সৃষ্টি করো,
তাদের কাজ দিতে হবে। আর 100 দিনের কাজ অবিলম্বে, যেমন হাইকোর্ট নির্দেশ দিয়েছে 1 আগস্ট থেকে, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে সরকার ঢাকঢোল বাজিয়ে প্রশাসনিকভাবে সব 10 লাখ টাকা খরচা করার, বুথে বুথে 10 লাখ টাকা খরচা করার, ভোটে সামনে ভোটকে লক্ষ্য করে সেই কাজ কী কাজ করবেন আমরা জানি না, পাড়ায় কী সমাধান হবে। কিন্তু আসল সমাধান তো কর্মসংস্থান। সেখানে বলছেন না যে কাজ 100 দিনের কাজ চালু করলাম, কই বলছেন না তো, এটা তো বাধ্যবাধকতা। তাহলে হাইকোর্টের নির্দেশ দিলেও মানবার তো কোনো লক্ষণ দেখছি না, অনেক নির্দেশই মানেননি। এটাও তাই হবে, অর্থাৎ যেখানে গরিবের সাথে জড়িত, বিশেষ করে শ্রমজীবী মানুষ, এর জন্য যে 100 দিনের কাজ, বছরে 100 দিনের বিধিবদ্ধ কাজ পাওয়ার যে অধিকার, তার জন্য নির্দিষ্ট জব কার্ড আছে। সেই জব কার্ডগুলোকে এজুকেট দেখাতে আছে, সেসব আপনারা জানেন। তারপরে হচ্ছে সেই জব কার্ডের কাজের দাবি করলে পরে 4-এর ফর্ম পূরণ করে তাদের আধিকারিকদের কাছে, স্থানীয়ভাবে সেই আধিকারিকদের কাছে সেই কাজের দাবি যদি করা হয়, কাজ দিতে হবে। তাহলে কাজ যদি দিতে না পারে, 15 দিনের মধ্যে যদি কাজ দিতে না পারে, তাহলে সরকার বিধিবদ্ধভাবে তাকে ভাতা দিতে বাধ্য। এই যে ব্যাপার, সেটাও দেবেন না, কাজ নেই তো ভাতা, বিষয়। তাহলে সেইগুলো চলছে আন্দোলনের, সেটাও পরিপ্রেক্ষিত যে যারা উপভোক্তা তাদের সেই 4-এর ফর্ম ফিল আপ করে প্রশাসনের কাছে সেগুলো পেশ করা কাজের দাবিতে। আর এখন যেহেতু বর্ষা চলছে, এখন তো আমাদের রাজ্যে সহ সারা দেশে এখন তো তাতারার সময় তো ধান চাষের সময়, এখন ধান পোতার সময় ধান চাষের সময়। এই কাজটা তো বেশি দিন স্থায়ী হয় না, বর্ষাটা এবারে একটু কী বলে অতিরিক্ত বৃষ্টি, তাতে অসুবিধা হবে। তাহলে সমস্যার সমাধানে একমাত্র পথ আদালত। আবার কথা বলি, একমাত্র পথ আমরা আদালত বলে মনে করি না। একমাত্র পথ হচ্ছে লড়াই আন্দোলনের ভাষা, মানুষ সংগঠিতভাবে প্রতিবাদ প্রতিরোধ করবে। আর আদালত তার ন্যায় বিচার দেওয়ার জন্য যেটুকু পাশে দাঁড়িয়েছে আমরা স্বাগত জানাচ্ছি। আদালতের লড়াইটাও লড়াই, তা কার্যকরী করতে হবে। এবং বিধিবদ্ধ একটা অধিকার, 100 দিনের কাজটা এমনি হয়নি, এটা অন্য কাজে দয়া দাক্ষিণের ব্যাপার না। যেমন ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তার আইন, ঠিক একইভাবেই হচ্ছে কাজ পাওয়ার, ন্যূনতম বছরে 100 দিন কাজ পাওয়ার যে অধিকার, সেটা বিধিবদ্ধ অধিকার। সুতরাং সেই বিধিবদ্ধ অধিকার পেতে হবে। এইটার জন্যই এই লড়াই, প্রয়োজনে আইনি লড়াই হবে। ওরা যদি কোর্টের নির্দেশ ভায়োলেট করে, শেষমেশ আমরা দেখব, তাহলে আদালতেও যাওয়া হবে। কিন্তু এখন আমরা আন্দোলনের ডাক দিয়েছি, গণ আন্দোলনের ডাক। মজুর সংগঠন আমাদের রাজ্যে, সারা ভারত মজুর সমিতি, তারা এই আন্দোলনের ডাক দিয়েছে। সর্বত্র এই প্রতিবাদ হবে, এবং ডেপুটেশন হবে। এখানে কেন্দ্রীয়ভাবে জেলা শাসকের কাছে ডেপুটেশন হবে, এই দাবি জানানো হবে। পাড়াই সমাধানের তথাকথিত প্রশাসনিক উদ্যোগ আর পঞ্চায়েতকে প্যারালাইজ করে দিয়েছে। পঞ্চায়েত বলে কিছু নেই, গ্রাম সংসদ বলে কিছু নেই, তাদের আর কোনো ভূমিকা নেই। এটা সরকার ওই নবান্ন থেকে সব পরিচালনা করবে, পুলিশ এবং বিভিন্ন প্রশাসনকে। এইটা পশ্চিমবাংলার উন্নয়ন, বিকেন্দ্রীকৃত ব্যবস্থা খতম করার এটাও। আচ্ছা, আমাদের একটা বিষয়, জেলার বিষয়, যে একটা বিষয় বলে দিই, তাহলে আমরা যেটা করেছি, এই আমাদের টোটাল 100 দিনের কাজ যে চুরি হচ্ছিল, তার জন্য গোটা জেলায় 65টা গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস আমরা কিন্তু ঘেরাও করেছিলাম এবং ডিএম পর্যন্ত ঘেরাও করেছিলাম। আগে জানিয়েছিলাম তথ্য সহ, আমাদের কাছে তথ্য আছে যে আমরা বলছিলাম এটার একটা বিধি কিছু হওয়া দরকার, মানে 100 দিনের কাজ সত্যিকারে এই দুর্নীতি যায় না বন্ধ হয়ে যায়, এই আশঙ্কা আমাদের সত্য হলো। তাই আমরা আবার জানি 30টা গ্রাম পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিয়েছি 100 দিনের কাজ চালু করা। ডিএমকে আজকে দিব, 3টা 3:30টার সময় ডিএমকে দিব। এবং আমরা 11, 12, 13 3 দিন গোটা 15টা ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে, এই যে বললেন আমাদের রাজ্য সরকার, তার জন্য আমরা 100 দিনের কাজে উকিলের চিঠি বয়ান সম্মিলিতভাবে 100 দিনের কাজ চাওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। ওই অ্যাপ্লিকেশন করে আমাদের মালদা জেলার পক্ষ থেকে, যেহেতু আমাদের মালদা জেলা এখনও কোর্টের অর্ডার হয়নি, আর মালদা জেলার পক্ষ থেকে হেলথ মজুর ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টে আমরা মামলা যাচ্ছি। আমরা কখনো 18 লক্ষ জব কার্ড শ্রমিককে মালদা জেলার
এই তৃণমূল বিজেপির বাইনারিতে বন্ধ করতে পারি না। তাই আমরা বদ্ধপরিকর, আমরা কিন্তু আগামী দিনে মালদা জেলার পক্ষ থেকে হাইকোর্টে মামলা করব। বাকি রাজ্য আমাদের মালদায় কত পরিযায়ী শ্রমিক? প্রায় 18 লক্ষের উপরে পরিযায়ী শ্রমিক এবং আমাদের 100 দিনের কার্ডে জব কার্ড শ্রমিক। হ্যাঁ, আর পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত? পরিযায়ী শ্রমিক আরও বাড়বে, কত? মানে মোটামুটি প্রায় 5-6 লক্ষ তো হয়েই যাবে যা দেখছি। এই গ্রাম তো মানুষ চলে যাচ্ছে, আর এখন 100 দিনের কাজের যারা করতো কাজ তারাও কিন্তু এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমছে না, আরও বেশি করে বাড়ছে। তার ধন্যবাদ আপনাদেরকে। আপনারা কফি খেয়ে যাবেন আসছে।